মায়া এখন বীরের বাসায় থাকে। বাসা বললে ভুল হবে, এটা যেন এক রাজপ্রাসাদ। অনেক বড় এক বাড়িতে বীর একা থাকে। আশেপাশে ছোট ছোট বাড়ি, ওগুলোতে গরিব দুঃখীদের বসবাস। এসব বীর করেছে। বীরের কার্যকলাপে মুগ্ধ হয় মায়া। বাড়িতে থাকা মহিলা সার্ভেন্টকে ডেকে বীর বলে, এনাদেরকে যে রুম সাজিয়ে রাখার কথা বলেছিলাম ওই রুমে নিয়ে যাও। আর হ্যাঁ, এই বীরের মেহমান বলে কথা, এদের খাতিরের যেন কোনো ত্রুটি না থাকে। এই বীরের মহল থেকে যাওয়ার সময় যেন কেউ এটা বলতে না পারে যে বীর আপ্যায়নের কৃপণ। সার্ভেন্টই সম্মতি জানিয়ে নিয়ে যায় মায়াকে। ফ্রেশ হয়ে মায়া বাইরে আসতেই সার্ভেন্ট তার খাবার দিয়ে যায়। খাবার শেষ করতেই বীর মায়াকে নিয়ে হসপিটালে যায়। শাহানা পারভিন এখন সুস্থ, কিন্তু উনি কোমায় চলে গেছেন। ওনার নিজের থেকে মনোবল শক্তি কম। সব রোগ ট্রিটমেন্ট দিয়ে সারানো সম্ভব নয়। শাহানা পারভিন ঠিক তখনই স্বাভাবিকভাবে চলাফেরা করবেন যখন সে নিজে থেকে চেষ্টা করবে। মনের ধৈর্য শক্তি চেষ্টা না থাকলে তার জন্য হাজার ডাক্তার থাকলেও সম্ভব না। এই যে 2 দিন হলো শাহানা পারভিনের জ্ঞান ফেরার পর কোনো রেসপন্স করছেন না, কিন্তু তার হার্টবিট চলছে। তিনি সবকিছু শুনতে পারছেন, এছাড়া দেখতেও পারছেন, কিন্তু কথা বলতে পারছেন না, আবার চেষ্টাও করছেন না। ডাক্তারের মতে উনি ট্রমার উপর দিয়ে গেছেন। হয়তো জীবনে অনেক বড় বড় ধাক্কা সামলাতে সামলাতে উনি হাঁপিয়ে গেছেন। এখন ওনার মনোবল শক্তি কমে এসেছে। কিছু চাওয়া পাওয়া দিয়ে হয়তো ওনাকে সুস্থ করা সম্ভব। এছাড়া তার কমপ্লিটলি যত্নে রাখতে হবে। বীর ও মায়া মিলে শাহানা পারভিনকে রিলিজ করিয়ে নিয়ে আসে। বীর নিজেদের দায়িত্বে শাহানা পারভিনের জন্য নার্স রাখেন। নার্স ও মায়া মিলে শাহানা পারভিনকে দেখাশোনা করে। এছাড়া মায়া তার নিজের মতো পড়াশোনা করতে থাকে। বীর খোঁজ লাগিয়ে দেয় চারপাশে। সেদিন রাতে রাস্তায় ঘটে যাওয়া ঘটনা সিসিটিভি ফুটেজ ক্যাপচার করা ছিল। বীর সেই ফুটেজ মায়াকে সাথে করে দেখে। সেখানে যে হুডি পরেনি তাকে জুম করে একটি ছবি তুলে নেয় বীর। ফুটেজটির এই অংশটুকু মায়ার কাছে সেভ রাখে বীর। বলে, হয়তো এটা বারবার দেখলে মাইন্ডে কোনো প্ল্যান চলে আসবে, বলা যায় না এই ভিডিও কোনো কাজে লাগবে পরবর্তীতে। বীরের কথাতে মায়া ভিডিওটি রেখে দেয়। যত দিন যাচ্ছে বীর মায়া সম্পর্কে অবগত হতে থাকে, কিন্তু মায়া বীরকে সর্দার বাড়ির নাম বলে না, আর বীর নিজেও জোর করে না। মায়ার জীবনী শুনে বীর মায়াকে বলে, আমার মনে হয় তোমাকে সব দিক থেকে পারদর্শী হওয়া উচিত। একজন ছেলে কেন সব সময় লড়াই করবে, একজন মেয়ে হয়ে তোমাকেও সেই অ্যাবিলিটি রাখা দরকার। কি করতে হবে আমাকে? কাল থেকে জিম করবে, আর আমি তোমাকে কিছু ফাইট শেখাবো, যেগুলো জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার প্রয়োজন আসতে পারে। তুমি রাজি তো? হ্যাঁ, নিজের জীবনে ঘটে যাওয়া সমস্ত অন্যায়ের মোকাবেলা করতে আমি যা যা শিখতে হয় শিখবো। ভেরি গুড। এবার থেকে ভোরবেলা উঠবে, আমার সাথে জগিং করতে যাবে, তারপর তোমাকে জিমে নিয়ে যাব। নিজেকে খাবারের দিক থেকেও সচেতন হতে হবে। আর সন্ধ্যায় আমি বাড়িতে এসে তোমাকে ফাইট শেখাবো। ওকে। তোমার পড়াশোনার দিকে ফোকাস রাখবে। তোমাদের পারিবারিক ব্যবসা এখন তোমাকে দেখতে হবে। আপাতত আশ্রম আমি চালাবো, তুমি নিজের ইচ্ছাকে পূরণ করার মতো নিজেকে গড়ে তুলবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মিস্টার খান। আমার এই বিপদে আপনি আমার জীবনে ঢাল হয়ে এসেছেন। মায়ার চোখের দিকে তাকিয়ে বীর মনে মনে বলে, না, এই চোখে কি আছে, কিন্তু এই চোখে জমে থাকা পানি সহ্য করতে পারি না আমি। এই চোখে কাজল ভরপুর থাকবে। তোমার মুখে হাসি দেখতে ভালোবাসি, সেই হাসির জন্য তোমার সমস্ত ইচ্ছাকে পূরণ করব আমি। বীরের মনে মনে বলা কথাগুলো মনেই থেকে যায়, মায়ার কান অবধি পৌঁছায় না। মায়া বীরকে নিজের ফ্রেন্ড ভাবতে শুরু করে, কারণ মায়ার মনে একজনই রাজত্ব করে আছে, সে হলো শাহমীর রাজ। মায়া এখন প্রতিদিন ভোরবেলা জগিং করে জিমে যায়, তারপর বাসায় এসে পড়াশোনা করে, শাহানা পারভিনের সেবা যত্ন করে, নিজের খাবারের দিকে যত্নশীল হয়। বীর এসে তাকে বিভিন্ন ফাইট শিখিয়ে দেয়, যেগুলো বীর বিদেশ থেকে শিখেছে। বড় একটি ব্যাগে কয়েকটি ডাব রেখে ব্যাগটি ঝুলিয়ে তাতে পাঞ্চ করে মায়া। প্রথম হাতে খুব ব্যথা পেত, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায়। উঁচু হয়ে উল্টো দিকে ঘুরে যাওয়া শিখে নেয় মায়া। প্রথম দিকে খুব কষ্ট হলেও আস্তে আস্তে মায়া এটাতেও পারফেক্ট হয়। বীর নিজ দায়িত্বে মায়াকে গাড়ি চালানো শিখিয়ে দেয়।
এখন মায়া পারফেক্টলি ড্রাইভ করতে পারে। এইভাবে 6 মাস চলার পর একদিন কথা ওঠে বীরের দরকারি কাজে সাজেক যেতে হবে। সাজেকে পাহাড় থাকে। পাহাড়ের নাম শুনে মায়া খুশি হয়। যেটা দেখে বীর বলে, তুমি যাবে আমার সাথে? আপত্তি জানিয়ে মায়া বলে, মাকে এভাবে একা রেখে যাওয়া উচিত হবে না। আপনি যান, ঘুরে আসুন। আন্টিকে দেখার জন্য এখানে অনেক মানুষ আছে। তুমি যেতে চাইলে তোমাকে পাহাড় থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। মায়া রাজি হয়ে যায়। সাজেক যেয়ে মায়া পাহাড়ের উপরে উঠে অনেক আনন্দ করে। মন খারাপ করে থাকা মায়াকে উৎফুল্ল দেখতে পায় বীর। পাহাড়ের উপর উঠে মায়া 2 হাত দুদিকে করে চোখ বন্ধ করে প্রকৃতি উপভোগ করতে থাকে। বাতাসে মায়ার ওড়না উঠতে থাকে। ওড়নার এক প্রান্তের আঁচল এসে বীরের মুখ ঢেকে দেয়। ওড়না থেকে এক সুগন্ধি ভেসে আসে বীরের নাকে। বীরের মনে হতে থাকে এটা মায়ার নিজস্ব সুগন্ধ। মুখ থেকে ওড়না সরিয়ে বীর তাকিয়ে থাকে মায়ার মুখের দিকে। মায়ার এই অবস্থাতে কিছু ছবি তুলে নেয়। মায়ের দিকে তাকিয়ে বীর মনে মনে বলে, এই মুখের হাসি ধরে রাখতে বীর তার সর্বস্ব দিতে রাজি। শুধু এই আস্ত হাসি খুশি নারীটি আমার হয়ে থাকুক। রাজ ছটফট করতে থাকে। সে তার বউকে খুঁজে পাচ্ছে না। এই সফলতা দিয়ে কি হবে যদি বউ হারিয়ে যায়? মাহমুদ সর্দার এদিক ওদিক লোক লাগিয়েছে। সবার এক কথা, শাহানা পারভিন ও মায়া বিদেশে ঘুরতে গেছে। কিন্তু কোথায় এত কিছু বলে না। মৌ ও হাসি কথা এড়িয়ে দেয়। প্রায় ওরা গোপনে দেখা করে শাহানা পারভিনের সাথে। শত্রুদের ভয়েতে কাউকে শাহানা পারভিনের আসল খোঁজ দেয় না কেউ। এবার যেহেতু মায়া সাজেক গেছে, তাই সবাইকে হাসি বলে দিল যে মায়া বিদেশ থেকে এসে সোজা সাজেক গেছে। সবাইকে জানাতে নিষেধ করেছে। রাজ এবার একটু শান্তি পেল। তবে তার বউকে দেখার জন্য সেও সাজেক যেতে চাইল। কিন্তু টিকিট কাটার আগে জানতে পারলো মায়া নিজেই চলে আসছে। মাহমুদ সর্দার ও রাজ দুজনেই চায় মায়াকে এখন বাড়ির বউ করে আনতে। কিন্তু শাহানা পারভিন বলেছিলেন, মায়ার পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াবে, তারপর ওই বাড়িতে বউ হয়ে ওর বাবাকে যোগ্য জবাব দেবে। আমার মেয়ে তার নিজের যোগ্যতায় তার বাবার মুখোমুখি হবে। মা ও মেয়ের অবহেলার মোক্ষম জবাব দিবে আমার মেয়ে। তাই রাজ মায়ার সামনে যায় না। মায়া আগে থেকেই ধরা দিবে। তারপর রাজ তার প্রতি দিওয়ানা প্রকাশ করবে। সাজেক থেকে আসার পর বীর তার বাবা মায়ের কাছে চলে যায় তাদের ব্যবসার কাজের জন্য। বীর মাফিয়া জগতে পা দেওয়ার পাশাপাশি ওর বাবার ব্যবসা দেখাশোনা করে, যেটার একমাত্র উত্তরাধিকারী বীর নিজে। মায়া এবার বীরের প্রতি কৃতজ্ঞতা দেখিয়ে বলে, আমার জীবনের বেস্ট একটি অংশ আপনি। আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করব নিজেও বুঝতে পারছি না। সবকিছুর ঋণ পরিশোধ হয় না। আমাকে ওখানে 2 কি 3 বছর থাকতে হবে। তোমার সুবিধা অসুবিধা আমাকে জানাবে। দূরে গেলেও এই বীর তোমার সকল উপকার করেই ছাড়বে। আচ্ছা। মায়া নতুন একটি ফ্ল্যাট ভাড়া নেয়। শাহানা পারভিনকে নিয়ে মায়া ওই ফ্ল্যাটে থাকে। মৌ থাকে আলাদা মেসে। মায়া ইচ্ছে করে মৌকে দূরে রেখেছে। এখন সবাই জানে শাহানা পারভিন মারা গেছে। গ্রামেও জানানো হয় শাহানা পারভিন আর নেই। সাজেকের অ্যাক্সিডেন্টে শাহানা পারভিন মারা যান। এত দূরে লাশ আনা সম্ভব না, তাই ওখানেই তার দাফন করা হয়। এই মিথ্যেটা না চাইতেও বলতে হয় সবার। কি আর করার? শাহানা পারভিন বেঁচে আছে জানলে নারী পাচারকারীর সৎরা সচেতন হয়ে যাবে। মায়া বীরের মাধ্যমে তাদের ফ্যাক্টরিতে গার্ড রেখেছে, কারণ বেশিরভাগ নারী এই গার্মেন্টস থেকে নেওয়া হয়। দিনগুলো ভালোই যেতে থাকে। রাজ যখন থেকে মায়ার খোঁজ পেল, চুপি চুপি তার বউকে দেখতে আসে। রাজের বিশ্বাস তার ছোট মা বেঁচে আছে। হুডি পরে রাতের আধারে রাজ এসে দেখে যেত মায়াকে। মায়ের আশেপাশে কোনো ছেলেকে ঘেঁষতে দেখলে রাজ তার হাত পা ভেঙে রাখত। একদিন মায়া রাস্তা দিয়ে আনমনে হাঁটতে একটা আইসক্রিম পার্লার দেখে, সেখানে যায় মায়া। আইসক্রিম খেতে খেতে যেই রাস্তা পার হবে অমনি 2জন ছেলে উত্ত্যক্ত করতে থাকে মায়াকে। মায়া না পেরে ব্যাগ দিয়ে দেয় তাদের কাছে। দূর থেকে রাজ এটা দেখে রেগে যায়। রাজ তার গার্ডদের কল করে বলে দেয় এই ছেলে দুটোকে ধরে বেঁধে রাখতে। ওরাও তাই করে। ছেলে দুটোর সামনে একটু ধারালো মোটা কেচি নিয়ে এসে রাজ বলে, আমার মায়াবতীকে উত্ত্যক্ত করেছিলি,
এখন তো তোদের বুঝতে হবে এর ফল। ছেলে দুটো না পারছে কিছু বলতে, না পারছে চুপ করে থাকতে। বারবার ক্ষমা চাওয়া সত্ত্বেও রাজ করেনি তাদের ক্ষমা। বারবার ক্ষমা চাওয়া সত্ত্বেও রাজ করেনি তাদের ক্ষমা। যেই হাত দিয়ে ওরা মায়াকে ধরতে এসেছিল সেই হাতের আঙুলগুলো রাজ ক্যাচ ক্যাচ করে কেটে দেয়। ছেলেগুলো চিৎকার করে ওঠে। একজনের ডান হাতের আঙুল আর আরেকজনের বাম হাতের আঙুল কেটে দেয় রাজ। এই সব কিছু দৃষ্টির গোচর হয় না মায়ার। রাজ মনে করে মায়া এগুলো জানে না। আসলে এগুলোর আসল মাস্টার মাইন্ড মায়া নিজে। মায়া কিছুদিন লক্ষ্য করেই বুঝতে পারে তার পুতুল বর তাকে দেখছে, তাকে ফলো করছে। তাই মায়া নিজেও উড়ন্ত সাজতে শুরু করে। যেদিকে বাজে লোকেদের আড্ডা, মায়া সেদিকেই ইচ্ছে করে যায়, যাতে করে মায়াকে কেউ উত্ত্যক্ত করলেই রাজ ওদের শাস্তি দিবে। মায়াকে যত বাজে ছেলেরা উত্ত্যক্ত করবে রাজ তত মায়ার প্রতি সেনসিটিভ হয়ে যাবে, যেটা মায়ার খুব বেশি ভালো লাগে। মায়ার কাছে এটা দৈনন্দিন খেলার মতো লাগতে থাকে। মায়া যেমন রাজের প্রতি আসক্ত, ঠিক তেমনই মায়া রাজকেও তার নিজের প্রতি আসক্ত করতে চায়। কিন্তু বোকা মায়া জানে না যে তার বর এমনিতেও তার প্রতি আসক্ত। এভাবে যেতে থাকে দিন, একদিন দুই দিন করতে করতে যায় মাস, তারপর আস্তে আস্তে কেটে যায় বছর। মায়া এখন গ্র্যাজুয়েশন শেষ করেছে, তার পাশাপাশি মায়ার কোম্পানি উন্নতি করেছে। বীর তো তার গার্ড রেখেছে, আবার রাজ নিজেও মায়ার ফ্যাক্টরিতে গার্ড রেখেছে, যেগুলোর মায়া খুব ভালোভাবেই জানে, কিন্তু কিছু বলে না। রাজের এই ছোট্ট ছোট্ট যত্ন মায়ার কাছে সুখের লাগে। কিন্তু মায়াও রাজের এই ভালোবাসার মাঝে আবারও ফিরে আসে বীর। বীর এবার মায়াকে বিয়ে করতে চায়, তাই সে মায়ার প্রিয় ফুল জারবেরা নিয়ে চারপাশে সাজিয়ে রাখে। মায়াকে কল করে আসতে বলে। মায়া যায় বীরের সাথে সাক্ষাৎ করতে, কিন্তু মায়া জানে না বীর তাকে কি বলবে। বীরের বাড়িতে এসে মায়া ডাকতে থাকে, মিস্টার খান, কোথায় আপনি মিস্টার খান? গিটার বাজাতে বাজাতে সিঁড়ি থেকে নেমে আসে বীর। সিঁড়ি দিয়ে নামতে নামতে গাইতে থাকে, मोहब्बत हो गई है तुमसे। মায়া অবাক হয়ে শুনছে। এভাবে সারপ্রাইজ দেওয়ার মানে কি? চারপাশে আলো জ্বলতে দেখেই মায়া দেখল তার প্রিয় জারবেরা দিয়ে সাজানো হয়েছে হলরুম। বীরের মুখে প্রণয়ের গান, চারপাশ মায়ার পছন্দের সাজানো পরিবেশ দেখে সন্দেহ হয় মায়ার। মায়া বলে, এগুলো কেন? বীর হাঁটু গেড়ে বসে মায়ার সামনে, মায়ার দিকে তাকিয়ে একটি ছোট্ট বক্স উঁচু করে। বক্সটি খুলে দেখে তাতে একটি আংটি। মায়াকে উদ্দেশ্য করে বীর বলে, आई लव यू माया। ओ माया, आई लव यू माया, लव you so much জানেমান। You know how much I miss you all the whole time। কি? ইয়া জানেমান, আমি এতগুলো বছর দূরে থেকে এটা বুঝেছি তুমি হিনা, আমি শূন্য। আমি তোমাকে বিয়ে করতে চাই মায়া, মাই জানেমান। আমি তোমাকে অনেক 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 বেশি ভালোবাসি। মায়া আস্তে আস্তে সরে যেতে থাকে। তার সামনে রাজের প্রতিচ্ছবি ভেসে আসে। সে তো একজনের বউ। এখন বীরের বাড়িতে থেকেছিল কিছুদিন, কিন্তু তাও নিজের মায়ের সুরক্ষার জন্য। তাছাড়া মেসে ওই মেয়ের খুনের জন্য মায়াকে এখানেই থাকতে হয়, যাতে সে ফেঁসে না যায়। কিন্তু মায়া তো তার সাথে রোমান্টিক কথা বলেনি বা কোনো আশা দিয়েও রাখেনি। আবার বীরের কোনো আচরণেও মায়া অনুভব করেনি যে বীর তাকে ভালোবাসে। যদি মায়া জেনে যেত তাহলে অবশ্যই মায়া চলে যেত এখান থেকে। মায়ের কাছে মনে হয়েছিল গরিব অসহায়দের যেমন বীর তার মহলে স্থান দিয়েছে, ঠিক তেমনই তার মায়ের বিপদে বীর হাত বাড়িয়ে সাহায্য করেছে, যেটা মাফিয়া বীরের বৈশিষ্ট্য। এর ভিতরে ভালোবাসা আসবে এটা মায়ার কল্পনাতেই ছিল না। মায়া 2 কদম পিছিয়ে বলে, আমি বিবাহিত মিস্টার খান, আমার স্বামী আছে। বীরের বুকে কেউ ছুরি দিয়ে আঘাত করছে, এমনটাই উপলব্ধি করে বীর। মায়ের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর হো হো করে হেসে বলে, মজা করছো জানেমন? তুমি 18 বছর বয়সে থাকতে আমার কাছে ছিলে, আর এতদিনে যে তুমি মুভ অন করনি এই খোঁজ আমি নিয়েছি। আপনি আমার অতীত জানেন না। আমার ছোটবেলায় বিয়ে হয়ে যায়। আমি এখন আমার সেই স্বামীকেই ভালোবাসি। ছোটবেলায় বিয়ে মানে তো বাল্যবিবাহ। এই বিয়ের কোনো ভিত্তি নাই। তুমি এখন অ্যাডাল্ট হয়েছো। এখন আমরা দুজন একে হয়ে বিয়ে করলে ওই বিয়ের মূল্য থাকবে না। আমার হয়ে যাও তুমি, প্লিজ জানেমন, না করো না।
আমি সহ্য করতে পারবো না। আপনাকে সহ্য করতে হবে মিস্টার খান। আমি আপনাকে কিছুতেই গ্রহণ করতে পারবো না। আপনি হয়তো শেষের কথাটা শোনেননি। আমি আমার স্বামীকে এখনো ভালোবাসি। কে তোমার সেই স্বামী? নাম বলো তার। আমি তার সাথে তোমার বিচ্ছেদ করিয়ে দিব, তারপর আমরা বিয়ে করে নিব। কিছুতেই পারবেন না। আপনি আমার ভালোবাসার থেকে আমাকে আলাদা করতে পারবেন না। আমি বারবার বলছি আমি আমার স্বামীকে ভালোবাসি। আমিও তো বারবার বলছি আমি তোমাকে ভালোবাসি। কেন শুনছো না তুমি আমার কথা? শেষের কথাটি বেশ জোরেই বলে ওঠে বীর। মায়া এবার আর কথা বাড়ায় না। সে চলে যেতে নিলে বীর রিমোট দিয়ে দরজা লক করে দেয়। মায়া দরজা খুলতে পারে না। পিছনে তাকিয়ে দেখে বীরের মুখে ডেভিল হাসি। চোখ লাল। মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি শুধু আমার থাকবে জানেমন। মায়া নিজেও এবার চিল্লিয়ে বলে, আমার মাথা গরম করে দেবেন না মিস্টার খান। আপনি যদি আমাকে পেতে জোর করেন তাহলে আমিও আমার স্বামীর কাছে যেতে আপনাকে শেষ করব। এই মায়ার জীবনে শুধু একজনের নাম, সেটা শাহমীর রাজ। শাহমীর রাজ নামটি শুনে থমকে যায় বীর। প্রশ্ন করে, মন্ত্রী শাহমীর রাজের কথা বলছো? হ্যাঁ। তোমার সাথে ওদের কি সম্পর্ক? কিভাবে হয়েছে এই বাল্যবিবাহ? তোমার আসল নাম কি? আমার আসল নাম মানে? অবাক হয়ে বলে মায়া। বীর স্মিত হেসে বলে, মোহনা সর্দার। এম আই রাইট জানেমন? আপনি কিভাবে জানলেন? ওটা তোমার না জানলেও চলবে। তবে সে যেই হোক, তোমার জীবনে এখন শুধু আমি থাকবো। বলেই মায়ার মুখের উপর স্প্রে করে দেয় বীর। মায়া অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতেই মায়া দেখল সে একটি বিছানায় শুয়ে আছে। পাশের সোফায় বীর বসে আছে। মায়ার দিকে তাকিয়ে বলে, গুড ইভিনিং জানেমন। গো টু হেল ইয়োর গুড ইভিনিং। বলেই যেই মায়া তেড়ে আসতে যাবে অমনি বীর একটা ভিডিও ওপেন করে মায়ার সামনে ধরে, যেখানে দেখা যায় শাহানা পারভিন তার আশেপাশে গার্ড আছে। মায়ার পায়ের নিচে ফাঁকা অনুভব করতে থাকে। বীর মায়াকে বলে, চুপচাপ বিয়ে করে নাও আমাকে জানেমন। আমি আর তুমি সংসার করব। দেখবে ওই সংসারে তুমি এতটাই সুখী থাকবে যে রাজের কথা ভুলেই যাবে। মায়া কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। বীর বের হতেই রুমে দুজন বিউটিশিয়ান আসে। বিউটিশিয়ান এসে মায়াকে সাজিয়ে দেয়। মায়া চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো সেজে নেয়, কোনো বাধা দেয় না কাউকে। আয়নার সামনে বড় পারফিউমের কৌটো দেখলো মায়া। ওটা হাতে নিয়ে বিউটিশিয়ানদের চোখে মেরে দিল। তারা কিছু বলতে যাবেই তার আগে মায়া ওদের হাত ও মুখ বেঁধে দেয়। শাহানা পারভিনকে যে ঘরে আটকে রাখা হয়েছে সেই ঘর মায়া চেনে। ঘরের ডেকোরেশনের পাশ থেকেই দেখে মায়া বুঝতে পারে এটা কোন রুম। তাই আস্তে আস্তে মায়া সেদিকে চলে যায়। রুমের মধ্যে 4 জন গার্ড দেখতে পায় মায়া। কি করবে বুঝতে পারছে না। মনে পড়ে যায় বীরের সেই স্প্রে বোতলের কথা। যে ঘরে মায়া ছিল ওই ঘরেই ওটা দেখতে পায় মায়া। মায়া দৌড়ে গিয়ে স্প্রের বোতল নিয়ে নেয়। তারপর একটি কাপড় দিয়ে নিজের নাক বেঁধে রাখে। আশেপাশে ভালোভাবে তাকিয়ে রুমের মধ্যে ঢুকে মায়া স্প্রে করে। সবাই অজ্ঞান হয়ে যায়। একজন গার্ডের পকেট থেকে গুলি নিয়ে মায়া নিজের কোমরে গুজে রাখে। শাহানা পারভিনকে কষ্ট করে উঠিয়ে হুইলচেয়ারে বসিয়ে দেয় মায়া। তারপর আশেপাশের ভালো করে দেখতে থাকে। এই বাড়ির পিছন সাইডটি চেনে মায়া। বাড়ির পিছনের গেটে বড় তালা ঝোলানো। কিছুটা দূরেই স্টোর রুম। সেখান থেকে হাতুড়ি নিয়ে মায়া তালা ভাঙতে থাকে। তালা ভাঙার ফলে মায়ার হাত কিছুটা থেতলে যায়। তা মায়া তারপরও চেষ্টা করতে থাকে। বেশ সময় লাগিয়ে তালা ভেঙে মায়া শাহানা পারভিনকে নিয়ে গ্যারেজে চলে যায়। নিজের গাড়িতে না উঠে মায়া বীরের গাড়ি নেয়। গাড়ির উপর ড্রাইভারের শার্ট আর ক্যাপ থাকে, যেটা পরে নেয় মায়া। তারপর শাহানা পারভিনকে নিয়ে গাড়ির ব্যাক সিটে শুয়ে দেয়। শাহানা পারভিনের হাতে ক্যানেলা লাগানো ছিল, যেটা মায়া বন্ধ করে খুলে নেয় পালানোর সময়। মায়ের কষ্ট হয়েছে ভেবে কষ্ট পায় মায়া। শাহানা পারভিনের হাত ধরে বলে, সরি মা, এখান থেকে পালানোর জন্য তোমাকে কষ্ট দিয়েছি। দেখবে এখান থেকে যাওয়ার পর তোমাকে আমি ভালো ডাক্তার দেখাবো। কথাগুলো বলেই মায়া ফ্রন্ট সিটে এসে ড্রাইভ করে। গেটের কাছে দারোয়ান গাড়ির ভিতরে শার্ট আর ক্যাপ দেখেই ভেবে নেয় এটা ড্রাইভার, তাই দরজা খুলে দেয়। যেহেতু এটা বীরের গাড়ি। অন্ধকার রাস্তায় বেখেয়াল মায়া
কখনো শাহানা পারভিনের দিকে নজর তো কখনো পিছনে। আবার সে ভাবছে এখন শাহানা পারভিনকে রাখবে কোথায়। এখন পালালেও বীর একটু পরেই তার গাড়ির জিপিএস ট্র্যাক করবে। ভাবতে না ভাবতেই মায়ার ফোনে কল করে বীর। মায়া রিসিভ করে না। বীর এবার মায়াকে মেসেজ দেয়। তোমার পিছনে আমি আছি জানেমন। এমন মেসেজ দেখে মায়া পিছনে তাকিয়ে দেখতে থাকে। আর ঠিক তখনই গাড়ির সামনে এসে পড়ে একজন যুবক। মায়া ব্যালেন্স হারা হয়ে যায়, যার কারণে যুবকটির পেট ও মুখের ওপর থেকে মায়ার চালানো গাড়ির চাকা সংঘর্ষ লেগে যায়। মায়া তারপরও ছেলেটিকে দেখার জন্য পিছনে তাকাতেই মায়ের গাড়ির ব্রেক ফেল করে একটি গাছের সাথে বাড়ি খায়। মায়া এবার কি করবে বুঝতে পারছে না। এদিকে তার মা, আরেকদিকে না চাইতেও তার দ্বারা নিরীহ ছেলের খুন, আবার আরেকদিকে তার মন্ত্রী মশাইকে না পাওয়ার আকাঙ্ক্ষা। মায়া গাড়ির দরজা খুলে যেই ওর মায়ের কাছে যাবে অমনি সেখানে হাজির হয় বীর। গাড়ি থেকে বের হয়ে ছেলেটির লাশ দেখে বীর বলে, নির্দোষ ছেলেকে খুন করলে তুমি? জানো ওকে? শাহমীর রাজের ছোট ভাই তাজ। সিসি ক্যামেরায় যে সব প্রমাণ হয়ে গেল জানেমন। এবার কি হবে? মায়া একটু ঘাবড়ে যায়, তবে এবার আর থেমে থাকে না। যেহেতু শাহানা পারভিন তার কাছেই আছে, তাই মায়া এবার কোমর থেকে গুলি বের করে বীরের দিকে তাক করে বলে, আমাকে পাওয়া এতটা সহজ নয় মিস্টার খান। আপনাকে ভালোবাসতে পারিনি এই মায়া। ভালোবাসাহীন এই সম্পর্কে জড়িয়ে থাকতে চাই না আমি। সরি টু সে, আপনি আমার এত উপকার করলেও আজ তার প্রতিদান হিসেবে আপনি মৃত্যু গ্রহণ করবেন। বলেই শুট করে দেয় বীরের বুকে। বীর তাকিয়ে আছে মায়ার দিকে। মায়া আবার বীরের বুক বরাবর গুলি করে। বীরের বুক থেকে গড়গড় করে বের হয় রক্ত, যেটা দেখে বীর বলে, ভালোবাসার জন্য হাত বাড়িয়েছিলাম আমি, কিন্তু এর বিনিময়ে রক্ত দিয়ে বন্যা বইয়ে দিলে তুমি। এই বীর মরে গেলেও বীরের ভালোবাসা থাকবে অমর। যদি বেঁচে যাই তো তোমাকে পেতেই বেঁচে ফিরবো। এটাই আর হাম খান বীরের ওয়াদা জানেমন। বলেই নিচে ঢলে পড়ল বীর। বীরের সাথে আসা লোকগুলো ছুটে আসে বীরের কাছে। বীর তাদেরকে বলে, সিসি ক্যামেরায় থাকা এই ফুটেজ ডিলিট করে দিবি তোরা। আমার জানেমনের দেখাশোনা করে রাখবি। আমার আমানত রেখে যাচ্ছি। বেঁচে ফিরলে তাকে আমার করতে আবার আসবো। সে আমাকে মেরে ফেলতেই পারে, কিন্তু তার বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব এই বীরের। ফুটেজগুলো তাড়াতাড়ি ডিলিট করার ব্যবস্থা কর যা। এদিকে বীর তার মৃত্যুশয্যায় থেকেও তার জানেমানকে বিপদের মুখ থেকে বাঁচাতে চাইছে। আরেকদিকে মায়া তার মাকে নিয়ে আর এক গাড়িতে উঠে পালিয়ে যাচ্ছে। যদিও এই সব কিছু চেয়ে চেয়ে দেখছে বীর। রাস্তায় শুয়ে থাকা বীরের চোখ বেয়ে পড়ছে পানি, যার জন্য সে ব্যাকুল হয়ে ছুটছে। সে কি না অন্যের হতে চাইছে। বীরকে হসপিটালে ভর্তি করানো হয়, আর অন্যদিকে বীরের কথায় ফুটেজ ডিলিট করে দেওয়া হয়। বীর সুস্থ হওয়ার পর অতিরিক্ত পাগলামি শুরু করে দেয়, যার কারণে বীরকে বিদেশে নিয়ে যাওয়া হয়। এদিকে মায়া সুযোগ বুঝে শাহানা পারভিনকে আলাদা ফ্ল্যাটে নার্স সহ রেখে দেয়, যাতে কেউ শাহানা পারভিনের খোঁজ না পায়। বর্তমানে কোমরে কারোর স্পর্শ পেতে ভাবনার জগৎ থেকে ফিরে আসে মায়া। কোমরের স্পর্শ করা ব্যক্তির মুখ না দেখলেও বুঝতে পারে কে এই ব্যক্তি। রাজ মায়াকে জড়িয়ে ধরে বলে, এইভাবে ব্যালকনিতে দাঁড়িয়ে নিজেকে পোড়াচ্ছ কেন মায়াবতী? আশপাশের সূর্যের তাপ যেটা ব্যালকনিতে এসে পড়েছে, সেই তাপের মাঝে দাঁড়িয়ে সবকিছু অনুভব করছে মায়া। রাজের প্রশ্নে মায়া বলে, এই রোদের মিষ্টি তেজ আমাদের মন ভালো করে দেয় মন্ত্রী মশাই। এখানে দাঁড়ালে শান্তি অনুভব করা যায়, ভুলে থাকা যায় কিছু অপ্রিয় সত্য। ভালোবাসার ব্যক্তি নিজের না হোক, কিন্তু তার সামনে অন্যের হয়ে আছে, এই দৃশ্য দেখা বিষ পান করার সমান অনুভূতি, যেটা এখন বীরের মধ্যে চলছে। বীর বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে দেখতে থাকে ব্যালকনিতে দাঁড়ানো মায়া ও রাজের সংস্পর্শে থাকা দৃশ্য, যেটা সহ্য করতে পারছে না বীর। রিনিঝিনি শব্দ ভেসে আসছে বীরের কানে। পাশে তাকিয়ে দেখল সালোয়ার কামিজ পরে দু হাত ভর্তি চুড়ি নিয়ে ওনার আঁচল গুটিয়ে দাঁড়িয়ে আছে যারা। ভ্রু কুচকে এলো বীরের। এই মেয়ের আবার কি হলো? সে কি করছে বুঝতে পারল না বীর। যারা বীরের দিকে তাকিয়ে বলে, আমাকে কেমন লাগছে হ্যান্ডসাম? নাইস। শুধু নাইস? আচ্ছা যাই হোক, আমার সাথে ঘুরতে যাবে? কোথায়? শপিং মলে।
হিয়া আর রোজও যাচ্ছে বইমেলায়, তুমি আমার সাথেই থাকবে। আমার সময় নেই। সময় করে নিতে হবে মিস্টার, আসুন তো। বলেই বীরের হাত ধরে টান দেয় যারা। এই দৃশ্য চোখ থেকে এড়ালো না সোনালির। রাগে ফেটে পড়ছে সে। এই যারা বীরের জন্য এত চেষ্টা কেন করছে? তার তো রাজের জন্য চেষ্টা করতে হবে, কিন্তু রাজের বেলায় যত কুবুদ্ধি শিখিয়ে দেওয়া লাগতো, আর বীরের সাথে নিজে থেকে আপন মনে চলছে যারা। বইমেলায় এসে দুই জোড়া ব্যক্তি দুই দিকে গেছে। একদিকে মায়া ও রাজ, আরেকদিকে হিয়া ও রুদ্র। মায়া খুঁটিয়ে খুঁটিয়ে বই দেখতে থাকে। কখনো উপন্যাস পড়া হয়নি তার। রাজ নিজেও এসবে আগ্রহী না, শুধু হিয়া এসব পছন্দ করে। হিয়া বিভিন্ন বই নিয়ে দেখছে, তারপর কয়েকটি বই কিনে নিল। রুদ্র হিয়ার সাথেই ছিল। হিয়ার সহ্য হচ্ছে না রুদ্রকে। মায়া হিয়ার মুখ দেখে বুঝতে পারছে ওটা শুধুমাত্র মাহমুদ সর্দারের কথাতেই এরা জয়েন্ট হয়ে এসেছে, না হলে হিয়া একাই আসে বইমেলায়। বইমেলা থেকে বই কিনে সবাই চলে যায় বাণিজ্য মেলায়। সেখানে বীর ও যারা এসেছে। শপিং শেষ তাদের। যারাই জোর করে এনেছে বীরকে। আশেপাশে বিভিন্ন স্টল দেয়া হয়েছে। যারা বীরের হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। বীর বিরক্ত হলেও কিছু বলে না, শুধুমাত্র রুদ্রের কাজিন সেই খাতিরে। যারা ও বীর মিলে ঢুকছে টেডি বিয়ারের দোকানে। বিভিন্ন ধরনের পুতুল আছে সেখানে। যারা একটি পুতুল দেখিয়ে বীরকে বলে, এটা সুন্দর না? হুম। তাহলে আমাকে এটাই কিনে দাও। ওকে। আমাকে আরো কিছু কিন্তু কিনে দিতে হবে মিস্টার। ওকে। আচ্ছা, এই ওকে ছাড়া কিছুই বলতে পারো না? আমি একা একাই বকবক করে যাচ্ছি। বীর কোনো উত্তর দেয় না। যারা কয়েকটা পুতুল নিয়ে বীরের হাত ধরে চলে যায় অন্য স্টলে। একটা স্টলের সামনে এসে থেমে যায় যারা। ওখানে ছোট ছোট ডিজাইন করা কাঠের আয়না আছে। স্পষ্ট দেখা যায় বীর আর যারাকে। যারা সেদিকে তাকিয়ে বলে, বীর আর যারা নামের কমিউনিকেশনে কি আছে জানো? কি? বীর যারা। সুন্দর না নামটা? বীর এড়িয়ে গেল যারার কথাটি। যারার মুখে হাসি ফুটে আছে। রাজকে চাওয়ার আকাঙ্ক্ষা থাকলেও কখনো রাজকে পেতে মন থেকে চেষ্টা করেনি যারা, যেটা বীরকে পেতে চেষ্টা করেছে। যারার কাছে ভালো লাগছে বীরের আশেপাশে থাকতে। এখন তার মনে হচ্ছে রাজ তার একটাই উদ্দেশ্য ছিল, কিন্তু বীর তার ভালোবাসা হয়ে গেছে। মায়া ও রাজ এসেছে কিছু কসমেটিক্সের স্টলে। সেখানে রাশি রাশি চুড়ি দেখা যাচ্ছে। বিভিন্ন রঙের কাচের চুড়ি ও রেশমি চুড়িও আছে সেখানে। রাজ কিছু চুড়ি নিয়ে মায়ার হাতে পরিয়ে দিয়ে বলে, আমার মায়াবতীকে সবকিছুতেই মানায়। এই যে চুড়িগুলো কি সুন্দর হাতের সাথে মিলিয়ে মিলিয়ে। মায়া হেসে দেয়। তারপর বিভিন্ন লিপস্টিক নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক ঠোঁটে দিয়ে দেখতে থাকে কোনটাতে তাকে মানাবে। এটাই দেখছে মায়া। রাজ মায়ার এমন কর্মকাণ্ড দেখে আশেপাশে তাকালো। আজ মন্ত্রীর বাড়ির লোকজন আসবে বলে আশেপাশের গার্ড দিয়ে রাখা, কিন্তু দোকানে তো সেলসম্যান আছে, তারা তো দেখছে মায়াকে। মায়া লিপস্টিক ঠোঁটে দিয়ে ঠোঁট দুটো পাউট করে দেখতে থাকে। ইচ্ছা করেই এমন করছে সে। রাজকে জেলাস করার জন্য মায়ার এই চেষ্টা। রাজ সবার দিকে তাকিয়ে মায়ার কাছে আসে। পকেট থেকে রুমাল বের করে মায়ার ঠোঁট মুছে দেয়। পাশে দাঁড়িয়ে থাকা ছেলের দিকে রক্ত চোখে তাকিয়ে বলে, আমার মায়াবতীর চোখের দিকে তোমার নজর আমার কাছে বিষের মতো। তোমাকে তো ভুগতে হবে ছেলে। বলেই স্টলে থাকা পারফিউম নিয়ে ছেলেটির চোখে ছিটিয়ে দেয়। বেচারা সেলসম্যান, সে তো অপেক্ষায় ছিল মায়া কখন তাকে লিপস্টিক চয়েস করে দিয়ে বলবে এটা প্যাক করুন, সেই আশায়। মায়া অবাক হয়ে তাকিয়ে আছে। রাজের দিকে তাকিয়ে বলে, কোনো দোষ ছাড়াই ওকে এভাবে আটক করলেন কেন? আমার বউয়ের ঠোঁট আমার জন্য রেজিস্ট্রি করে নিয়েছি। এই ঠোঁট এখন একান্তই আমার সম্পদ, যেটাতে রাজত্ব করবে একমাত্র আমি। আপনি পাগল মন্ত্রী মশাই। মায়াবতীর প্রেমে আমি পাগল। বলেই মায়াকে টান দিয়ে নিয়ে যায় অন্যদিকে। স্টলের পিছনে নিয়ে এসে দেওয়ালের সাথে চেপে ধরে মায়াকে। ব্রুকুচকে মায়া বলে, কি হয়েছে? একটু প্রেম করতে চাই বউ। এ দূর, বউ আমার কিচ্ছু বোঝে না, আমাকেই যা করার করতে হবে।
বলেই রাস্তার ওষ্ঠ দিয়ে মায়ার মুখের বাকি লিপস্টিকটুকু মুছে নিল। কিছুক্ষণ পর রাজ দূরে সরে যেয়ে বলে, একদম লিপস্টিক দিবে না তো? এই লিপস্টিকের রং দেখলে আক্রমণ করতে মন চায় ঠিকই, কিন্তু স্বাদ খুবই বাজে। আমার পাগলা বর, চলুন। বলেই রাজের হাত ধরে ঘুরতে থাকে মায়া। হিয়া ঘর সাজানোর জিনিস দেখতে এসেছে। লাইব্রেরির বিভিন্ন জায়গায় ফুলদানি আর কাগজের ফুল দিয়ে সাজাবে তাই। এছাড়া দেওয়ালে কিছু স্টিকার লাগাবে। রুদ্র তার সাথে সাথেই আছে। বিরক্ত হয়ে হিয়া এবার বলে, আমার পিছু পিছু এভাবে কেন আসছেন রুদ্র ভাই? তোকে দেখে রাখার জন্য। লোকে কি ভাবছে বুঝতে পারছেন আপনি? এভাবে আমার কাছে কাছে আসবেন না, বিরক্ত হচ্ছি আমি। লোকের খাই না পড়ি, তুই চুপ করে তোর কাজ কর, আর আমি আমার কাজ করছি। হিয়া আর কথা বাড়ায় না। এই রুদ্রকে এখন সে সহ্য করতে পারছে না। মেয়েবাজ নষ্ট পুরুষ একটা, যেখানে সেখানে মেয়েবাজি করে। তার মেয়ের অভাব থাকলে তখন হিয়ার পেছনে লেগে থাকে। এটা ভেবেই হিয়া রেগে ফেটে যাচ্ছে। মনে মনে সিদ্ধান্ত নেয় থাকবেই না এখানে। এখান থেকে অনেক দূরে চলে যাবে। ভার্সিটির নাম করে একটু দূরে কোথাও যাবে সে, কিন্তু এই রুদ্রর আশেপাশে থাকবে না। অফিসের কাজ শেষ করে মাত্র বসেছে তারেক। একজন লোক এসে তারেকের হাতে টিফিন বক্স আর একটা চিঠি দিল। তারেক হাতে নিতেই লোকটি চলে যায়। চিঠি খুলে তারেক পড়তে থাকে। ডিয়ার ব্ল্যাক ডায়মন্ড, কাল রাতে আমি অনেক অভিমান করেছি। জানি এই অভিমান তুমি ভাঙতে আসবে না। ইনফ্যাক্ট এই অভিমানের মূল্য তোমার কাছে শূন্য। এতে আমার আফসোস নেই। তুমি আমার অভিমান নাই ভাঙালে। আমি তো তোমার টেক কেয়ার করতেই পারি। তুমি যে আমার হবু বাবুদের আব্বু হবে, কবে বিয়ে করবে? বাবু কি করবে কবে বলো তো? অপেক্ষায় আছি আমি। সে যাই হোক, এখন বাবুদের রাখি সাইডে। তোমার জন্য রাতে খাবার নিয়ে এসেছি। এখন তো তোমার সামনে আসছি না ইচ্ছে করি। যদি তুমি জানো আমি কে, কিন্তু যতদিন না তুমি আমাকে অ্যাকসেপ্ট করবে ততদিন আমি আসবো না তোমার কাছে। রাতে খাবার খেয়ে বলবে কিন্তু কেমন হয়েছে। আর হ্যাঁ টিফিন বাটি কাল নিতে আসবো, তাই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রাখবে। ইতি, তোমার হবু বাবুদের আম্মু মিলি। তারেক চিঠি পড়ে কোনো রিয়াক্ট করলো না। খাবারগুলো বের করে একটু গালে দিল। প্রথম গাল নিতেই থু মেরে ফেলে দিল খাবার। লবণে ভরপুর। তারেক আর খেতে পারলো না। এই সব খাবার এখন ফেলে দিতে হবে, কিন্তু মেয়েটা তার জন্য কষ্ট করে রান্না বান্না করেছে, এটাই তো অনেক। গভীর রাত, সবাই ঘুমে বিভোর। রাজ্যের বক্ষে মাথা রেখে মায়া আরাম করে শুয়ে আছে। রাজ আছে গভীর নিদ্রায়, কিন্তু মায়া চোখ মেলে ভাবছে কিভাবে কি করবে। হঠাৎ মায়ার কল আসে। মায়া চোখ মেলে রিসিভ করে কল। ওপাশ থেকে বীর বলে, মিরপুরের 11 নম্বর গলির ভিতরে 3 নম্বর বাড়ি 7 নম্বর ফ্লোরটা তোমার জন্য কতটা স্পেশাল জানেন? মায়া ভয় পেল এখন। ওখানে তো তার মা আছে। রাজের দিকে তাকিয়ে দেখে সে গভীর ঘুমে মগ্ন। ব্যালকনিতে এসে মায়া বলে, আমার মায়ের কিছু করবেন না আপনি। তুমি আমার না হলে কারোর হতে পারবে না। তুমি আমার হয়ে যাও। আমি তোমাকে ও আন্টিকে নিয়ে সুখী পরিবার হব। শুধু আমার হয়ে আসো। কি করতে হবে আমাকে? ড্রেসিং টেবিলে সেকেন্ড ড্রয়ার দেখো, একটি পেপার, তোমার আর রাজের ডিভোর্স পেপার আমি রেডি করে রেখেছি। আজকে সকালে তোমাকে ঔষধ দেওয়ার সময় রেখেছিলাম। ওটাতে সই করে আমার কাছে চলে আসো। মায়া কোনো দ্বিমত করে না। এখন তার মা তার কলিজা বিপদে আছে, তাই বীরকে বলে, কোথায় আসতে হবে অ্যাড্রেস টেক্সটে দিয়ে দিন, আমি সই করে আসছি। বলেই কল কেটে দেয় মায়া। রুমের ভিতরে এসে রাজের দিকে তাকিয়ে চোখের পানি ফেলে। ঘুমন্ত রাজের দিকে এগিয়ে এসে বলে, আপনাকে আমার চিরতরে পাওয়া হলো না মন্ত্রী মশাই, তবে এই মায়া আপনার নয় তো আর কারণ নয়। বলেই আয়নার সামনে দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে থাকে মায়া। ড্রয়ার খুলে ডিভোর্স পেপার হাতে নিয়ে তাতে সই করে দেয় মায়া। হাত কাঁপছে তার, কিন্তু মাকে জীবিত পেতে এই কাজটা জরুরি। পেপারে সই করে একটা ছবি তুলে বীরকে পাঠালো। মেসেজে এই পিক চেয়েছিল বীর।
মায়া আবার রাজের দিকে তাকিয়ে বলে, হয়তো আমি আজ জীবিত অবস্থায় ফিরে আসব না, হয়তো বা আমি সবার স্মৃতিতে থেকে যাব, কিন্তু আমি অন্যের হতে পারবো না। এই মায়ার সর্বস্ব জুড়ে একমাত্র শাহমীর রাজের বসবাস। এখানে তৃতীয় ব্যক্তির স্থান আমি দেইনি আর দিব না। জীবিত ফিরলে আবারও আপনার জন্য ফিরবো, না হলে এই মায়ার জীবনের পথ আজকেই থমকে যাবে। চোখের পানি মুছে বের হয়ে যায় মায়া। তারেককে কল করে আসতে বলে। মায়া বের হতেই চোখের পলক মেলে তাকিয়ে ডেভিল হাসি দেয় রাজ। শোয়া থেকে উঠে বসে 2 হাত এক করে টান টান করে অলসতাকে দূর করলো। আঙুলগুলো ফুটিয়ে মাথা দুদিকে হেলিয়ে নেয়, তারপর বলে, খেলা তো এখন শুরু হলো মায়াবতী। বলেই ড্রেসিং টেবিলের সামনে আসে রাজ। রক্ত চোখে ডিভোর্স পেপারটি মুড়িয়ে পকেটে ঢুকিয়ে নেয়। ড্রয়ার থেকে গুলি নিয়ে পিছনের পকেটে রেখে বলে, প্রতারকদের স্থান এই শাহমীর রাজ কখনোই তার নিকটে রাখে না, সে যতই রাজের কাছের কেউ হোক বা অতি প্রিয় কেউ। তোমার এই খেলার দ্য এন্ড হবে আজ। বলে রাজ বেরিয়ে যায় মায়ার পিছনে। মায়ার লোকেশন ট্র্যাক করে রেখেছে রাজ অনেক আগে থেকেই, কারণ রাজের দৃষ্টির বাইরে যায়নি কিছুই। গাড়ি চালাতে চালাতে রাজ কল্পনা করে 2 দিন আগের কথা। বীর যখন গান গাইতে গাইতে সবার দিকে এগিয়ে আসে, তখন মায়া পিছিয়ে যেতে থাকে, আর ঠিক সেই দৃশ্য নজরে আসে রাজের। রাজ সোজা তাকিয়ে থাকলেও পাশ থেকে মায়ার পিছিয়ে যাওয়া উপলব্ধি করে। বীর হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে নিলে মায়ার ভিতরে ভীতু ভাব রাজের নজর এড়ায়নি। বীরের চোখে মায়ার জন্য আলাদা এক অনুভূতি বুঝতে পারে রাজ। বীর যখন কথা বলে তার চোখ থাকে মায়ার দিকে। এটা রাজ প্রতিবার লক্ষ্য করে রেখেছে। রাজ বুঝতে পারে এদের মধ্যে কোনো এক রহস্য আছে, যেটা জানতেই রাজ বীরকে ছাড় দিয়ে রেখেছিল। বীর যেদিন গ্যারেজের কাছে এসে মায়ের সাথে কথা বলেছিল, এটা রাজ তার ব্যালকনি থেকে দেখতে থাকে। হাত মুষ্টিবদ্ধ করে তাকিয়ে থাকে ওদের দিকে। রাজের মাথা কাজ করা বন্ধ করে দেয়। মনে মনে চায় সে এখনই যাবে আর বীরকে ওখানেই শেষ করে দিবে, কিন্তু বীর তার মামার একমাত্র ছেলে। রাজ আর বীর একসাথে পড়াশোনা করেছে, একসাথে ঘুমিয়েছে, একসাথে অনেক খুনসুটি করেছে, যার কারণে রাজ আসল সত্যটা জানতে অপেক্ষা করে। রাজ তার ঘরে সিসিটিভি ক্যামেরা সেট করে রেখেছে। বীর যে তার ঘরে আসতে পারে এটা সে শিওর, কারণ বীরের নজর মায়াকে একা পাওয়া, যেটা বীরের দৃষ্টিভঙ্গিতে প্রকাশ পায়। সেদিন সিসিটিভি ক্যামেরার জন্য ঘরের ভিতরের দৃশ্য দেখতে থাকে রাজ, জানতে পারে অনেক কিছুই। সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে, সেই সাথে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে বীরের। মায়াকে যে জায়গার অ্যাড্রেস দিয়েছিল সেই জায়গাটিতে রাজের বাড়ির থেকে বেশ দূরে। প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগে। উঁচু নিরিবিলি পরিবেশ, আশেপাশে নেই কোনো ঘরবাড়ি। কিছুটা দূরেই অবস্থিত একটি বড় খাদ। এখান থেকে পড়ে গেলে খুঁজে পাওয়া যাবে না কাউকে। এমন এক পরিবেশে একটি ছোট বাড়ি বানিয়েছিল বীর মায়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ভেবেছিল মায়া আর সে এখানেই সংসার পাতবে। এখন খাদের উপর দাঁড়িয়ে আছে, মায়ার জন্য অপেক্ষা করছে বীর। বাড়ির ভিতরে একটি ঘরে শুয়ে রাখা হয়েছে শাহানা পারভিনকে, সাথে নার্সটিও আছে। এক ধ্যানে বসে অপেক্ষা করছে বীর। সারা রাত ঘুম হয়নি তার, চোখ মুখ শুকিয়ে গেছে, চোখ লাল হয়ে আছে। অপেক্ষায় আছে মায়া আসবে, তাকে বিয়ে করবে, তার হয়ে যাবে মায়া। বীরের অপেক্ষার মাঝেই শো করে চলে এলো একটি গাড়ি। বীর বুঝতে পারলো কে এসেছে। মুখে তার ফুটে উঠল বিজয়ের হাসি। আজকে সে তার জানেমানকে আপন করে পাবে। গাড়ি থেকে বের হয় মায়া, দৌড়ে আসতে থাকে বীরের দিকে। বীরের কাছে এসেই মায়া বলে, আমার মা কোথায় মিস্টার খান? রিল্যাক্স জানেমান, তোমার মা মানে আমার শাশুড়ি মা, ওনার কোনো ক্ষতি আমি করিনি, একদম সুস্থ আছেন উনি। চলো, বিয়ে করতে হবে আমাদের। আমি আগে মাকে দেখতে চাই। ওকে বলেই ঘরের দিকে হাঁটা দিল বীর। মায়া পিছু নিল বীরের। ঘরের ভিতর ঢুকে মায়া ওর মাকে দেখে শান্তি পেল। বীর মায়ার হাতে একটি প্যাকেট দিয়ে বলে, এই লাল শাড়ি পরে রেডি হও জানেমন, বিয়ের সময় হয়ে এসেছে তো। মায়া কোনো কথা না বলে শাড়ি নিয়ে চলে যায় ওয়াশরুমের দিকে। সাজাতে থাকে নিজেকে। মায়ার এখন একটাই উদ্দেশ্য, বীরকে ব্যস্ত রাখা। বীর তার দিকে মগ্ন থাকলে শাহানা পারভিনকে সরিয়ে নিয়ে যেতে পারবে তারেক।
সকাল সকাল নিজেকে গোলাপি রঙের শাড়িতে সাজিয়ে তুলেছে যারা। ইউটিউবে দেখে সুন্দর করে খোপা করেছে, যেই খোপায় দিয়েছে বেলি ফুলের গাজরা। এই সব কিছু কাল বীরকে পাশে রেখে কিনেছিল সে। আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখেছে আর ভাবছে পাশে বীর আছে, একটু পরপর বীর আসবে ব্রেকফাস্ট করতে কালকের মতো। তাই তো সে এখন বীরকে দেখাতেই সাজতে বসেছে সে। এত সকাল করে কখনো ঘুম ভাঙেনি জারার, আজ নিজে থেকে উঠেছে। বীরের প্রেমে পড়ে সে নিজেকে এতটা পরিবর্তন করেছে। এখন ভাবছে এই বীর আগে কেন এলো না তার জীবনে। আগে আসলে হয়তো রাজের সাথে এত ড্রামা করতে হতো না, নিজের আসল ভালোবাসা আগেই উপলব্ধি করতে পারত। এত সকাল সকাল কার জন্য সেজেছো তুমি? ওই বীরের জন্য বুঝি? সোনালির কথার ভাবনার জগৎ থেকে বের হলো যারা। ঘুরে তাকালো সোনালির দিকে, মুখে হাসি ফুটিয়ে বলে, আমাকে মানাবে তো বীরের সাথে? জানো খালামণি, আমি ভেবেছি আমাদের দুজনের নামে কিন্তু বেস্ট জুটি হবে বীর আর যারা, মিল হয়ে বীর যারা, শাহরুখ খান আর প্রীতি জিন্নাতের মতো। বিদ্রুপের হাসি ফুটিয়ে সোনালি বলে, তোমার বীর তো তোমার না যারা। কেন? কারণ বীর তোমাকে না, মায়াকে ভালোবাসে, মায়ার হয়ে থাকতে চায় সে। আর এখন বীর কোথায় জানো? কোথায়? মায়াকে বিয়ে করতে গেছে। কিন্তু বেবি তো ওকে ভালোবাসে, আর মায়া নিজেও বেবিকে ট্রু লাভ করে। তাহলে কেন? সে অনেক কথা আছে, কিন্তু আসল কথা হলো বীর মায়াকে পেতে এসেছে। শুধু তাই না, এখন ওরা দুজন একসাথে। আর ওদের দুজনকে শেষ করতে কে গেছে জানো? কে? শাহামির রাজ নিজে। রাজ নিজেই শেষ করবে বীর আর মায়াকে। হোয়াট? না না না, এটা হতে পারে না। আমি বীরকে ভালোবাসি, ওর জন্য আমি নিজেকে পাল্টে নিয়েছি খালামণি। আমাকে যেতে দাও। কোথায় যাবে? বীরের কাছে। ওর কিছুই হতে দিব না আমি। পাবে কোথায় ওকে? প্লিজ খালামণি, বলে দাও ওরা কোথায়। কান্না করতে করতে বলে যারা। আজ যারার কণ্ঠে ন্যাকা কান্না নেই, বীরের জন্য সে আজ বাস্তবে কান্না করছে। সোনালি বলে দিল অ্যাড্রেস, সাথে বলে, তুমি দেরি করেছো যারা। তুমি যেতে যেতে বীর আর মায়া শেষ। তাই তুমি নিজের চোখে শেষ দেখা না হয় দেখেই আসলে যাও। যারা কোনো কথা না বলে চোখের পানি মুছতে মুছতে দৌড়ে যারা কোনো কথা না বলে চোখের পানি মুছতে মুছতে দৌড় দেয় বীরের কাছে যাওয়ার জন্য। এতগুলো বছর সে কারোর লাটাই হয়েছিল, তাকে যেটা বুঝিয়ে দেওয়া হতো সে তাই করত। আজ সে বাস্তবে ফিরেছে, ভালোবাসা বুঝতে শিখেছে। রাজকে পেতে যা যা করত ওগুলো তাকে শিখিয়ে দেওয়া হতো, কিন্তু বীরকে পেতে যা যা করা লাগে ওগুলো তাকে শিখিয়ে দিতে হয় না। কোনো রকমে দৌড়ে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে ফুল স্পিডে গাড়ি চালাতে থাকে যারা। মনে মনে প্রার্থনা করে, আল্লাহ বীরের কিছু করো না, আমি ওকে নিয়ে বহু দূরে চলে যাব, আর কোনোদিন অসৎ কাজ করব না। বীর আর আমি একসাথে বীর যারা হয়ে সৎ পথে চলব। দেখে রেখো আমার বীরকে। চোখ ঝাপসা হয়ে এসেছে যারার। তারপরও সে দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে। তাকে তার বীরকে বাঁচাতেই হবে। বীরকে আজকে সে তার মনের কথা বলতে চায়। সে এতদিন যতই খারাপ থাকুক, ভালোবাসার টানে ভালো হতে চায় সে নিজেও তো এই ভালোবাসা নিয়ে ভালোর পথে থাকার সুযোগ ডিজার্ভ করে। লাল শাড়ির সাথে কিছু গহনা পরে নিল মায়া। ছেড়ে দেওয়া চুলে কপালে একটি টিকলি, গলায় একটি হার, আর কানে ছোট ছোট হাড়ের সাথে মিলিয়ে দুল। ব্যাস, এতেই যেন মায়ার পতির রূপ ধারণ করেছে মায়া। বাইরে বেরিয়ে আসার সাথে সাথে মায়ার দিকে চোখ যায় বীরের। বীর ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ার দিকে। মায়াও আজ তাকিয়ে আছে বীরের চোখের দিকে। এক পা দুপা করে মুখে হাসি ফুটিয়ে বীরের দিকে এগিয়ে যায় মায়া। বীরের কাছে এসে বীরের চোখে চোখ রেখে হাস্যোজ্জ্বল মুখ করে রাখে মায়া। বীরের আর কি লাগে, সে তো চায় মায়া তার সামনে থাকুক, এইভাবেই হাসি খুশি থাকুক, আর কিছু বীর চায় না। মায়া বলে, কাজী কোথায় মিস্টার খান?
বীর আঙুল উঁচিয়ে দেখিয়ে দেয় অন্য এক রুমে আছে কাজী। মায়া বীরকে নিয়ে সেদিকে যায়। এটাই সুযোগ। এই সুযোগে তারেক ঢুকে পড়ে রুমে। বীরের বডিগার্ডগুলোকে স্প্রে দিয়ে অজ্ঞান করে দিল। তারপর তারেক আর দুজন লোক মিলে শাহানা পারভিনকে নিয়ে গাড়িতে উঠে পড়ে। মায়ার কানে ব্লুটুথ আছে। তারেক তার কাজ কমপ্লিট করেই মায়াকে বলে দেয়, আমাদের কাজ কমপ্লিট ম্যাম, এখন না আপনি আপনার অ্যাকশন শুরু করে দিন। মায়া ডেভিল হাসি দিল। বীরের দিকে তাকিয়ে বলে, বেকার কাজীরা। বীর ভ্রুকুচকে বলে, মানে? বিয়ে তো হচ্ছে না। মজা করো না জানেমন, এখনই আমাদের বিয়ে হবে, তোমার আর আমার বিয়ে। না হলে তোমার মা। আর কিছু বলার আগেই মায়া বলে, কোথায় আমার মা, দেখান তো। বীর গেল শাহানা পারভিনকে আটকে রাখা রুমে। দেখতে পেল না শাহানা পারভিনকে। মায়া ডেভিল হাসি ফুটিয়ে রেখেছে। বীর এবার মায়ার কাছে এসে বলে, সে তুমি যেভাবে আন্টিকে বাঁচিয়ে নাও, বিয়ে তোমার আমাকেই করতে হবে। জোর করে কখনো ভালোবাসা যায় না, অ্যাটলিস্ট এই মায়ার সাথে কখনোই না। আমি যাচ্ছি আমার মন্ত্রী মশাইয়ের কাছে। বলেই যেতে নেয় মায়া। হো হো করে হেসে দেয় বীর। মায়া ঘুরে তাকায় তার দিকে, বলে, এভাবে পাগলের মতো হাসার মানে কি? তোমার প্রেমে পাগল হয়েছি আমি, অ্যাকশন তো দেখাতেই হয়। যাই হোক, তোমাকে আর তোমার মন্ত্রী মশাইয়ের কাছে যেতে হবে না, সে নিজেই আসছে। কি বলতে চান আপনি? ওহ জানেমন, তুমি জানো না তোমার ঘরে ক্যামেরা সেট করে রাখা, যেখানে তোমার দিকে নজর থাকে শাহমির রাজের। আমার ছোট এক নাটকে তোমার আর রাজের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি শুরু। আর শুধু তাই না, ডিভোর্স পেপার তো আছেই। মায়া তাকিয়ে আছে বীরের দিকে। বীর হাসতে থাকে। হাসি থামিয়ে বীর বলে, তোমার ঘরে বসে ওই খুনির কথাগুলো কেন বলেছিলাম জানো? কারণ আমি ক্যামেরা দেখে ফেলেছিলাম। সো সরি জানেমন, আমি ইচ্ছা করেই এটা করেছি। ডিভোর্স পেপার তোমার পার্সোনাল ড্রয়ারে রেখে দিয়েছিলাম তো এই জন্যই। তোমার মন্ত্রীমশাই তোমার অর্থ সত্যিটা জেনে তোমাকে ঘৃণা করবে, আর এদিকে তুমি আন্টির জন্য বাধ্য হয়ে সই করবে আর ফিরে আসবে আমার কাছে। আজ তুমি আমার না হলেও ওই রাজের হতে পারবে না। কথাগুলো বলেই মায়ার দিকে এগিয়ে আসে বীর। হাঁটু গেড়ে মায়ার কাছে বসে নরম সুরে আবেদন করে, আমার হয়ে যাও জানেমন। দেখো, তোমার জন্য এই মহল বানিয়েছি। তুমি তো সাধারণ জীবন চাও, এই জীবনটা তুমি পাবে। আর ওদিকে শাস্তি পাবে মোহন সর্দার। আমি নিজে তাকে শাস্তি দিব, দেখিয়ে দিব তার মেয়ে আর বউ কতটা সুখে, আর সে সব কিছু পেয়েও আজ অসুখী। শুধু আমার হয়ে যাও। মায়া পিছিয়ে যায়, তারপর বলে, আমার জীবন নিয়ে নিন, কিন্তু মন্ত্রী মশাই ব্যতীত অন্য কারোর হতে বলবেন না। আমি পারবো না আপনার হতে। বারবার বলছি, আমার থেকে দূরে থাকুন। আপনার জীবনে অন্য কাউকে আনুন। আপনিতে আমি আমার সুখ পাই না মিস্টার খান। মায়ার শেষ কথাটি যেন তীরের মতো আঘাত করলো বীরের বুকে। চোখ থেকে এক ফোঁটা পানি বের হলো তার। মুখে ফুটে ওঠে অসহায়ত্বের হাসি। মায়ের দিকে করুণ চোখে তাকিয়ে বলে, আমার দোষটা কোথায় বলতে পারো? তোমাকে অতিরিক্ত ভালোবাসায়, নাকি তোমাকে অতিরিক্ত চাওয়ায়? ভালোবাসা আটকে রাখা যায় না, কিন্তু চাওয়া পাওয়াগুলো আটকে রাখা যায়। আপনি একতরফা ভালোবেসেছেন, যেটা আপনি হাজার চাইলেও ব্যর্থ। মায়ের মুখে এমন কথা শুনে বীর এবার মায়ার পা ধরে বসে পড়ে। অনুনয় করে বলে, সারাটা জীবন আমার স্থান তোমার পায়ের নিচে রেখে দিও, তবুও আমার হয়ে থেকো। ভালোবাসতে না পারো, অন্তত ভালোবাসার মানুষ হয়ে পাশে থেকে সুখ দিও। এটুকু কি চাইতে পারি না? আপনি যার থেকে ভালোবাসা চান, সেও যে অন্যের ভালোবাসা পেতে চায়। আপনার কাছে থাকলে আমি ভালো থাকবো না। আমার সুখ, আমার ভালো থাকা আমার মন্ত্রী মশাই, আপনি না। তবে এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, আপনি যত চেষ্টাই করুন না কেন, আমি আমার মন্ত্রী মশাইয়েরই হয়ে থাকবো। তোমার মন্ত্রী মশাইও সবসময় তোমার হয়ে থাকবে মায়াবতী। পিছন থেকে রাজের কণ্ঠে শুনে ঘুরে তাকালো মায়া। রাজকে দেখে খুশি হলো মায়া। রাজ মিষ্টি হেসে তার দুই হাতে দুদিকে মেলে দিয়ে বলে, আমার পক্ষে তোমাকে স্বাগতম মায়াবতী। মায়া খুশি হয়ে দৌড় দেয় রাজের দিকে। শাড়ির কুচি উঁচু করে ধরে দৌড়ে যায় রাজের দিকে। রাজকে জাপটে জড়িয়ে ধরে মায়া বলে, আমার মন্ত্রী মশাই। বলেই রাজের কপালে গালে মুখে ভালোবাসার পরশ দিতে থাকে মায়া। মুখে দুষ্টু হাসি ঝুলিয়া রাজ বলে, এইভাবে আমার ইজ্জত হরণ করে দাও কেন বলতো? জনগণ কি মেনে নিবে এমন মন্ত্রী মশাইকে?
যে তার বউ দ্বারা অপহরণ হয়? মায়া হেসে দেয়, বলে, আমার মন্ত্রী মশাই, জনগণ মানতে বাধ্য। বর তার বউ দ্বারা অপহরণ হচ্ছে, এতে জনগণের কি? আমি আমার বরকে ইচ্ছা মতো ভালোবাসবো। বীর অসহায় চোখে দেখতে থাকে রাজ ও মায়ার এই প্রেম নিবেদন। তার সহ্য ক্ষমতার বাইরে এই ভালোবাসা। সে তো মায়াকে ভালোবাসে, কিন্তু তার মায়া ভালোবাসে অন্য কাউকে। বীর অনুভব করতে থাকলো তার ভালোবাসা একতরফা। এই ভালোবাসার কোনো মূল্য দুনিয়া তাকে দিবে না। এই পৃথিবী তার ভালোবাসাকে ব্যর্থ করে দিল। বুকের ভিতর আলাদা ব্যথা অনুভব করছে সে। নিজের জানেমানকে অন্য ব্যক্তির সাথে সুখে থাকতে দেখে চোখ জ্বলে উঠছে বীরের। বীরের ঠোঁট দুটো আপনা আপনি প্রসারিত হতে থাকে। রাজ এতক্ষণ মায়ার দিকে তাকিয়েছিল, এবার রক্ত চোখে তাকালো বীরের দিকে, বলে, ভাই বলে ছাড় দিয়েছিলাম, কিন্তু তুই তো ভাই হওয়ার যোগ্য না রে। আমার বউয়ের দিকেই নজর দিতে হলো তোর। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে বীর বলে, ভালোবাসা বলে কই আসে না। আর কি বলতো, কারো জীবনে তৃতীয় ব্যক্তি হয়ে আসলেও ভালোবাসাটা কিন্তু মন থেকেই থাকে। আমার ভালোবাসা অপবিত্র ছিল না। সারা পৃথিবী এই ভালোবাসাকে অপবিত্র বললেও আমি জানি আমার মন থেকে এটা ছিল পবিত্র। কথাগুলো বলেই পকেট থেকে গুলি বের করে বীর। বীরের হাতে গুলি দেখে রাজের সামনে এসে দাঁড়ায় মায়া। রাজকে নিজের পিছনে ঢেকে রাখার মতো করে দাঁড়িয়ে থাকে মায়া। বীর সেদিকে তাকিয়ে থাকে। মায়ার মুখে এখন নেই কোনো হাসির ঝলক। আতঙ্কে আছে মায়া। রাজকে মেরে ফেললে সর্বস্ব হারাবে এমন ভয় দেখা যাচ্ছে মায়ার চোখ মুখে। বীর হালকা হেসে বলে, ভয় নেই জানেমন, ভালোবাসার অনুভূতি আমি বুঝি। বুকের এই জায়গাটা স্থান দিয়েছি আমি তোমাকে। তোমার মুখের হাসি দেখতে চেয়েছি। সেই হাসি কেড়ে নিয়ে নিজের করে কিভাবে বলো? বুকের বাম পাশটায় হাত রেখে কথাগুলো বলে বীর। বীরের কথার মাঝে আরও একটি গাড়ি চলে আসে। সবাই তাকায় সেদিকে। গাড়ি থেকে নেমে এসেছে গোলাপি শাড়ি পরিহিতা নারী। তার দিকে তাকিয়ে থেকেও কোনো প্রতিক্রিয়া নেই বীরের। যারা দূর থেকে দৌড়ে আসছে বীরের দিকে, জোরে জোরে চিল্লিয়ে বলে, বীর, কিছুই করো না তুমি। তোমরা বন্ধ করো এই যুদ্ধ প্লিজ। যারার দিকে তাকিয়ে রাজ বলে, দেখ ভাই, এখনো সুযোগ আছে। আমি আমার মায়াবতীকে নিয়ে থাকবো, সেটা যেভাবেই হোক। তোর জীবনেও আরেকটা অপশন আছে। জোর করে ভালোবাসা নেওয়ার থেকে ভালো তোর জন্য যে ব্যাকুল, তার সাথে সুখে থাক। বীর হালকা হেসে বলে, জীবন তো একটাই। এই এক জীবনে কতগুলো নারীর প্রতি আসক্ত হওয়া যায় বলো তো? বীরের এহেন কথা শুনে মায়া ও রাজ দুজনেই থমকে যায়। বীর আবার বলে, চিন্তা করিস না, তোদের জীবন থেকে সরে যাবে বীর। চিরবিদায় নিবে এখন সে। বলেই গুলি নিজের কপালে চেপে ধরে বীর। এক পা দুই পা পিছিয়ে যেতে যেতে বীর বলে, এক নারীতে আসক্ত হয়েছি আমি জীবনে একটাই নারীর আগমন ছিল আমার হৃদয়ে, কিন্তু সেও আজ অন্যের। যাকে ভালোবেসে গর্ভাধার সুখ দেখেছি, সে অন্যের সাথে বাঁধে ঘর। তাহলে ভেঙে যাক আজ আমার বেঁধে রাখা ঘর। বারে বারে মন বদলাতে জানে না এই বীর। যাকে ভালোবেসেছি তাকে কি করে ভুলি? ভুলতে পারার ঔষধ যখন পৃথিবীতে নেই, তাহলে চিরবিদায় নিয়ে তাকে ভুলতে হবে। বেঁচে থেকে কখনোই এই ভালোবাসা হার মানবে না। মরে গিয়ে না হয় ভালোবাসা সমাপ্তি করে দেয় সব কিছু। বলেই নিজের কপালে নিজেই শুট করে দেয় বীর। যারা দৌড়ে আসতে নিয়েও থমকে যায়। বীরের এহেন কাজে ব্যালেন্স হারা হয়ে একটি ইটের সাথে ধাক্কা খায় যারা। উল্টে পড়ে মাটিতে শুয়ে পড়ে। তারপর মাথা উঁচু করে তাকিয়ে দেখতে থাকে বীরকে। মুখ থেকে চিল্লিয়ে বলে ওঠে, বীর। দুহাত ভর করে উঠে দাঁড়ানোর চেষ্টা করে যারা। আজ প্রথম শাড়ি পরেছিল। শখের পুরুষের জন্য শাড়ি পরে তাকে প্রপোজ করতে চেয়েছিল, কিন্তু শখের পুরুষ এখন অন্য নারীতে মত্ত হয়ে নিজেকে শেষ করে দিল। কোনো মতে উঠে ব্যথা পাওয়া পা নিয়ে খোঁড়াতে থাকে যারা। ইটের সাথে ধাক্কা লাগাতে যারার পায়ের আঙুল থেকে রক্ত বের হয়। কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতে থাকে সে। বীর আস্তে আস্তে নিচে পড়ে যায়। তার কপাল ছিদ্র হয়ে রক্ত পড়তে থাকে। গুলি তার কপালের ভিতরে ঢুকে গিয়েছে। নিচে শুয়ে থেকেও তার চোখ মায়ার দিকে। হাত বাড়িয়ে মায়াকে বলে, তোমাকে না পেলে আরেক অপশন থাকলেও আমার জীবনে একমাত্র তোমার জায়গায় থাকবে। তুমি আমার জীবনে কোনো অপশন ছিলে না জানেমন।
এই মৃত্যুসজ্জায় আমি একমাত্র তোমাকে ভালোবেসে মৃত্যু গ্রহণ করলাম। যাওয়ার আগেও আমি তোমাকে কবুল বলে যেতে চাই। যারা বীরের কাছে প্রায় চলে এসেছে, সেদিকে কোনো নজর নেই বীরের। সে মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে আপন নাই করলে, বিদায় বেলা আমি তোমাকে আমার আপন করে বিদায় নিলাম। 3 কবুল বলে আমাকে গ্রহণ নাই করলে তুমি, কিন্তু আমি তোমাকে 3 কবুল বলে গ্রহণ করে মরতে চাই। কবুল কবুল কবুল, এটা আমি তোমার জন্যই নিজের জবান থেকে বের করতে চেয়েছি, তাই তোমার জন্য বলে গেলাম ভালোবাসি জানেমন। বলেই বীরের কথা বন্ধ হয়ে গেল। ঠিক তখনই বীরের কাছে এসে হাঁটু গেড়ে বসে পড়ে যারা। বীরের চোখ মেলে আছে, মুখে হাসি ফুটে আছে, কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে আছে। বীরের মাথাটি নিজের 2 হাঁটুর উপরে নিয়ে নেয় যারা। বীরকে বলে, আমি তোমাকে ভালোবাসি বীর। আমি রিয়েলাইজ করেছি যাকে তাকে হাট ভালোবাসা যায় না। জানো হ্যান্ডসাম, আমি তোমার জন্য নিজেকে আজ সাজিয়েছি তোমাকে প্রপোজ করব বলে। তুমি কি মেনে নিবে আমাকে? বীরের মেলে রাখা চোখ যেন দেখছে যারাকে। যারার মনে হয় এখন বীর তার কোলে শুয়ে আছে। মুখের এই হাসি যারা তাকে প্রপোজ করেছে তাই, কিন্তু যারা বেচারি বুঝতেই পারছে না তার বীর নেই। বুঝতে পারলেও তার ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে। বীর শুধু তাকিয়েই আছে, কোনো কথা বলছে না। যারা বিরক্ত হয়ে বলে, এই হ্যান্ডসাম, কিছু বলো না কেন? শোনো, আমি তোমার সাথেই এভাবে সেজেগুজে এই পৃথিবী ঘুরতে চাই। নিয়ে যাবে তো আমাকে? মৃত এক ব্যক্তির সাথে কথা বলছে যারা। চেয়ে চেয়ে দেখছে মায়া ও রাজ। যারার হুঁশ নেই এখন। বীরের এই মৃত্যুকে সে মেনে নিতে পারছে না। বীরের উত্তর না পেয়ে যারা এবার বীরকে ঠেলতে থাকে, বলে, এই হ্যান্ডসাম, তুমি কি খালি আমার কথাই শুনবে? কখনো কি উত্তর দিবে না? আমি খালি তোমার সাথে বকবক করেই থাকি। একটু তো মাথা গরম করে আমাকে বকাও দিতে পারো। আমি তোমার বকাগুলোই ভালোবেসে গ্রহণ করব। একটু কিছু বলো। আরো ভিন্ন কথা বলতে থাকে যারা। মায়া এবার যারার কাছে আসে, যারার কাঁধে হাত রাখে মায়া। যারা মায়ার দিকে তাকিয়ে বলে, লিসেন, আমি আমার হ্যান্ডসামকে নিয়ে দূরে সরে যাব। তোমাদের চিন্তা করতে হবে না। তুমি রাজ বেবিকে নিয়ে ভালো থেকো। বীর আর আমি, মানে বীর যারা, তোমাদের মাঝে বাধা হয়ে আসবো না। বাধা হয়ে আসার আর কোনো রাস্তা নেই। তোমার বীর মারা গেছে। একদম আমাকে নিয়ে আজে বাজে কথা বলবে না। আমার হ্যান্ডসাম এমনি চুপচাপ থাকে। জুডি বয় এমনই হয়, জানো না? ওর কথা কম বলে, কিন্তু তার মানে মারা যায় না। খানের মস্তিষ্কের দিকে তাকাও যারা। ওনার যখন দেখো উনি আর নেই, চিরতরে বিদায় নিয়েছে উনি। যারা এবার তাকালো বীরের দিকে, ভালো করে দেখলো বীরের কপালে রক্ত। শাড়ির আঁচল হাতে নিয়ে রক্তগুলো মুছতে থাকে যারা। রাজকে উদ্দেশ্য করে বলে, ওকে হসপিটালে নিয়ে চলো বেবি, ওর কপালে থেকে রক্ত পড়ছে। এবার রাজ নিজেই যারার কাছে এসে বলে, ও আর নেই, বিদায় নিয়েছে আমাদের থেকে, মুক্ত করে দিয়েছে আমার মায়াবতীকে। কেড়ে নিতেও চেয়েও নিতে পারেনি, তাই চিরতরে চলে গেল দুনিয়া থেকে। এগুলো বলো না বেবি, কষ্ট হচ্ছে আমার। আমি ওকে নিয়ে অনেক দূরে চলে যাব, প্রমিস করছি আমি। আর আসবো না তোমাদের মাঝে। এই দেখো, আমি আজ ওর জন্য সেজেছি। বলে ওঠে মায়া। থমকে যায় যারা। চোখ থেকে টুপটুপ করে পানি পড়ছে তার। আজ অসহায় অনুভব করছে যারা। এটাই তার ভাগ্যে ছিল। নিজের আনা গাড়িতে করে যারা ও বীরের লাশকে নিয়ে যায় মায়া। তারেক শাহানা পারভিনকে নিয়ে অনেক আগেই চলে গেছে। সবাই চলে যাওয়ার পর স্থান ফাঁকা হয়ে যায়। এই জায়গায় এখন দাঁড়িয়ে আছে রাজ ও তার লোকজন। জোরে জোরে চিৎকার করে রাজ ডাকলো, পিয়াস। কেরোসিনের বোতল নিয়ে সেখানে হাজির হয় পিয়াস। রাজের দিকে কেরোসিনের বোতল এগিয়ে দিতেই রাজ হাত বাড়িয়ে নিল। বীরের বানানো এই বাড়িটির চারিদিকে কেরোসিন দিতে থাকে রাজ। পকেট থেকে একটি দেশলাই বের করে কাঠিতে আগুন জ্বালিয়ে নেয় রাজ। মুখে ডেভিল হাসি ফুটিয়ে বলেই বাড়িটির দিকে আগুন জ্বালানো কাঠি ছুঁড়ে মারে। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন।
সেদিকে তাকিয়ে বিজয়ের হাসি হাসে রাজ, বলে, আমার মায়াবতীর জন্য সুখের রাজ্য একমাত্র আমি গড়ে তুলব। কোনো তৃতীয় ব্যক্তির গড়ে রাজ্য থাকবে না। আমার জীবন থেকে আমার মায়াবতীকে সরানো এত সহজ নয়। আমি যতটা কঠিন তার থেকেও বেশি কঠিন আমার মায়াবতী। সেই সবাইকে শেষ করে দিল। রাজের পাশে এসে দাঁড়ালো পিয়াস, রাজকে জিজ্ঞাসা করে, এই বীর তো শুধু ম্যামকে ভালোবাসতো, তার মৃত্যুটা কি খুব দরকার ছিল?